হ্যালো এভরিওয়ান, আমি আরিফুল ইসলাম শাওন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রথম ক্লাসে। আমরা এই পুরো কোর্স জুড়ে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো। তার আগে আমাদের কোর্স সম্পর্কে আসলে ইন্ট্রোডাকশন হওয়া উচিত। আমাদের জানা উচিত যে আমরা এই কোর্সে কী কী বিষয় শিখব, কী কী বিষয় জানবো, এই বিষয়গুলো। তো আমাদের ক্লাসের কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত HTML, তারপর CSS, এরপর বেসিক লেআউট, PHP টু HTML, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, রেসপন্সিভ ডিজাইন এবং শেষে অন পেজ ওয়ান পেজ অন পেজ এসইওর সঙ্গে ডোমেন হোস্টিং এবং সার্ভার জাতীয় FTP জাতীয় ব্যাপারগুলো নিয়ে। তো অনেক কিছু কভার করার আছে। তো চলুন আমরা প্রথমে শুরু করি। HTML কি বা CSS কি? আসলে HTML এবং CSS হচ্ছে কিছু, যদি কোশ্চেন করা যায় যে HTML কি, তাহলে HTML হচ্ছে, আমরা যদি এর অ্যাব্রিভিয়েশনটা জানতে চাই, যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি মূলত কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটি আসলে একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ বলতে যা বোঝানো হয় বেসিক্যালি সেটা হচ্ছে যে আপনি কোনো একটি নির্দিষ্ট তথ্য আপনার ওয়েবসাইটে প্রকাশ করতে চান, বাট যে কোনো কাজে আমরা করতে যাই না কেন, প্রতিটি কাজের একটি শুরু এবং শেষ দরকার। তো মূলত বলতে পারেন যে HTML এমন একটি ল্যাঙ্গুয়েজ যার একটি নির্দিষ্ট ফাংশনালিটি যদি আপনি এক্সিকিউট করতে চান, তাহলে সেটির একটি স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট দিতে হবে। তবে হ্যাঁ, অনেক কাজেরই স্টার্টিং এন্ডিং পয়েন্ট দরকার হয় না, তারা মাঝে এসেই শেষ হয়ে যায়, বা তাদের ভূমিকাটা মাঝেই থাকে, বা শুরুতেই থাকে বা শেষে থাকে। তো HTML এর ক্ষেত্রেও এভাবে অনেকগুলো ফাংশনালিটি আছে, বাট বেসিক্যালি অ্যাবভ 95% টাইম HTML এর যে কোনো ফাংশনালিটির জন্য এর একটি স্টার্ট এবং এন্ডিং পয়েন্ট থাকে। তো এই স্টার্ট এবং এন্ডিং ব্যাপারটিকে মূলত আমরা মার্কআপ হিসেবে প্রেজেন্ট করি। মার্কআপটি আসলে কেন বলা হয়? মার্কআপ হচ্ছে কতগুলো ট্যাগ এর সমন্বিত রূপ। আমি যেটি একটু আগে বললাম যে স্টার্ট এবং এন্ডিং, তো মার্কআপ ট্যাগগুলো আমাদের একটি ওয়েব পেজকে বলে দেয় যে একটি নির্দিষ্ট প্যারাগ্রাফের স্টার্ট এবং এন্ডিং কোথায়, একটি ইমেজ কোথায় শুরু কোথায় শেষ, বা এই ইমেজটির সাইজ কতটুকু হাইট কতটুকু ওয়াইড হবে, বা একটি অডিও ভিডিও কিভাবে দেখাবে, এই ওভারঅল প্রসেসটি মূলত HTML দিয়ে আমরা প্রোগ্রাম করে থাকি। এছাড়াও HTML বলতে পারি যে যদিও মার্কআপ হিসেবে কাজ করে, যদিও আমাদের এলিমেন্টগুলো আমাদের ওয়েবসাইটে দেখায়, বাট জেনারেলি HTML এর নিজস্ব কোনো স্টাইল নেই। এটি স্টাইল ছাড়াই কাজ করতে পারে। মানে এক কথায় আমাদের কন্টেন্ট বা এলিমেন্টেড বা ডিফল্ট স্টাইল যা, সেই স্টাইলগুলোই পেয়ে থাকে, বা ব্রাউজারের ডিফল্ট স্টাইল যেগুলো সেগুলো পেয়ে থাকে। মূলত আমরা এই বিষয়গুলো আরও অনেক পরের চ্যাপ্টারে আলোচনা করব। আর HTML যেহেতু কোনো স্টাইল নেই, সো CSS এর স্টাইল আমরা যখন CSS শিখবো, CSS এর দেখানো বা দেয়া স্টাইলগুলো বা ধার করা স্টাইলগুলো নিয়েই মূলত HTML এলিমেন্টগুলো ওয়েব পেজে বিভিন্নভাবে দেখানো হয়। একটি এক্সাম্পল দেখি আমরা এখানে, যে আমাদের লেফট সাইডে দেওয়া আছে যে HTML ট্যাগ এবং কন্টেন্ট, আর রাইট সাইডে দেওয়া আছে হচ্ছে ব্রাউজারে কীভাবে দেখাবে। তো ফর এক্সাম্পল আমি একটি প্যারাগ্রাফ ট্যাগ প্রথমে নিয়েছি, সেই প্যারাগ্রাফ ট্যাগটির স্টার্টিং হচ্ছে লেস দেন সাইন, ফি গ্রেটার দেন সাইন, দেন এর ভিতরে আমি লিখে রেখেছি যে দিস ইজ এ লাইন ইনসাইড অ্যান HTML ট্যাগ। এরপর আবার আমি লেস দেন সাইন, তারপর হচ্ছে স্ল্যাশ, তারপর পি, তারপর গ্রেটার দেন সাইন। আসলে এই যে পি স্টার্ট এবং পি ইন্ডে, এইটি মূলত হচ্ছে মার্কআপ। আর যেহেতু আমি একটু আগেই বললাম যে স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট দরকার হয়, সো এই স্টার্টিং পিটি হচ্ছে একটি প্যারাগ্রাফের স্টার্টিং, এবং এই ক্লোজিং পিটি হচ্ছে এই প্যারাগ্রাফটির এন্ডিং পয়েন্ট। তো আসলে এখানে জাস্ট আমরা একটা লাইন লিখে রেখেছি, আসলে এই একটা লাইন মানেই প্যারাগ্রাফ নয়। একটা প্যারাগ্রাফ একটা লাইনের হতে পারে, বা একটা প্যারাগ্রাফ 100 লাইনেরও হতে পারে, ডিপেন্ড করবে আপনি কতটুকু আপনার প্যারাগ্রাফের মধ্যে কতটুকু টেক্সট রাখবেন এই বিষয়গুলোর ওপর।
আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমরা যে এই পি ট্যাগের ভিতরে যে লেখাটি লিখেছি এটি যদিও টেক্সট, বাট এটিকে HTML ভাষায় বলা হয় যে নেস্টেড এলিমেন্ট। হ্যাঁ, তো নেস্টেড এলিমেন্ট হচ্ছে যে একটি ট্যাগের ভিতরে যে কন্টেন্ট থাকে এটিকে নেস্টেড এলিমেন্ট বলা হয়। আর এই প্যারাগ্রাফটি লেখার কারণে এই ব্রাউজারে আউটপুটটি আসবে মূলত এই ডান পাশের লাইনটির মতো। তো মূলত আমি এটি প্র্যাকটিক্যালি দেখাবো কিছুক্ষণের মধ্যেই, আপনারা দেখতে পারবেন। আর এরপর আমি ফর এক্সাম্পল একটি H1 ট্যাগ নিয়েছি, যেটি HTML এর সর্ববৃহৎ ট্যাগ। সো এই ট্যাগটির স্টার্টিং হচ্ছে এখানে এবং ক্লোজিং হচ্ছে এখানে, এবং এর ভিতরে কিছু টেক্সট লেখা আছে যার আউটপুট ব্রাউজারে দেখাবে এমনভাবে। এরপর একটি EM ট্যাগ নেওয়া আছে যেটি মূলত ইটালিক হিসেবে কাজ করে, এবং সেটির আউটপুটটি ব্রাউজারে এমনটি আসবে। তো এটি একটি জাস্ট ব্রিফিং যে আসলে আমরা এডিটরগুলো ইউজ করবো সেই এডিটরে আমরা লিখবো এইভাবে, বাট ব্রাউজারে দেখাবে হচ্ছে এইভাবে। ঠিক আছে, তো এটি মূলত আমাদের HTML এর ইন্ট্রোডাকশন। তো এবারে আমরা একটু CSS সম্পর্কে জানি। যে CSS হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। ক্যাসকেড মানে হচ্ছে একটি বিশাল জলপ্রপাত বা জলধারা যেটি বোঝানো হয়। যেমন একটি জলপ্রপাত বা জলধারা অনেক বিশাল আকৃতির হয়, অনেক দূর ছড়ানো থাকে, মানে এর শুরু আছে এবং শেষ কখনোই খুঁজে পাওয়া যায় না। ধীরে ধীরে নদী, একদম ছোট ছোট খাল এইভাবে যে শেষ হয়ে যায়। ঠিক CSS এর ব্যাপারটি আমরা এইভাবে এক্সপ্লেন করতে পারি। যেমন আমাদের CSS শুরু হয় একদম আমাদের এডিটরের লেফট সাইডের একদম কর্নারে, মানে 0 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে, এবং শেষ হবে ডিপেন্ড করবে আপনার ওয়েব পেজটি কতটা বড় হবে বা আপনার ওয়েবসাইটে কতগুলো কন্টেন্ট থাকবে তার উপর ডিপেন্ড করে। দেখা যায় যে হাজারের ওপর 1, 2 হাজার 3 হাজার লাইনের ওপর কোড লিখতে হয় CSS এ। তো আসলে এটি শুনতে অনেক ভয় লাগলেও ভয়ের কোনো কারণ নেই, কারণ আমরা যখন কোড লিখবো তখন অটোমেটিক্যালি লাইনগুলো বাড়তে থাকবে। সো এটি নিয়ে আগে থেকে কোনো ভয় পাবার কোনো উপক্রম নেই যে কতগুলো লাইন আপনি কীভাবে লিখবেন। এটি জাস্ট আসলে সময়ের ব্যাপার। আপনি দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যেই, বা আমাদের লেটার চ্যাপ্টারগুলোতে এগুলো নিয়ে আরও বেশি আলোচনা করা হবে। এবং আমরা যখন প্রজেক্টগুলো করব তখন দেখতে পারবেন যে কত বড় বড় প্রজেক্ট বা কতগুলো লাইন লিখতে হচ্ছে, আসলে এর কোনো শেষ নেই। ঠিক আছে, আচ্ছা। তো CSS আমরা যেটি HTML যেটি বলে এসেছি যে একটি ওয়েবসাইটের বিভিন্ন কন্টেন্ট, যেমন HTML এলিমেন্টগুলো, যেমন সাইটের গঠন, আকার আকৃতি, কন্টেন্টের অবস্থান, ছবি, বা আমরা যাই ইউজ করি না কেন ব্রাউজার কিভাবে তা প্রদর্শন করবে এটির যে নির্দেশনা, এটি মূলত CSS দেয়। যেমন আপনি চাচ্ছেন যে একটি হেডিং উপরে থাকবে, হেডিংয়ের ঠিক নিচে 20 পিক্সেল মার্জিন থাকবে, অথবা 20 পিক্সেলের পর একটি প্যারাগ্রাফ থাকবে, তার নিচে আবার 40 পিক্সেল ফাঁকা থাকবে। আসলে কিভাবে দেখাবে এই পুরো বিষয়টি আসলে ডিপেন্ড করে CSS এর উপরে। তো যে কোনো HTML এলিমেন্টকে CSS এর উপর ডিপেন্ড করেই আসলে ব্রাউজারে দেখাতে হয়। যদি আপনি CSS ইউজ না করতে চান তাহলে জাস্ট বাই ডিফল্ট HTML এর যে স্টাইলগুলো ব্রাউজার থেকে পাবে সেভাবে করেই সেটি শো করবে, কিন্তু এটি আসলে স্ট্যান্ডার্ড না। আমরা CSS এর উপর টার্গেট করেই মূলত HTML কোডগুলো লিখব। এবং CSS এর স্টাইল ছাড়া কোনো ধরনের কোনো ওয়েবসাইট দৃষ্টিনন্দনভাবে তার তথ্য কখনোই দেখাতে পারে না, কারণ HTML এর নিজস্ব কোনো যেহেতু স্টাইল নেই। সো HTML দিয়ে যদি আপনি শুধুমাত্র কন্টেন্টগুলো লিখে রাখেন তাহলে জাস্ট একটি আরেকটির উপর একটি আরেকটির নিচে ভার্টিক্যালি দেখাবে। তো আগের এক্সাম্পলটি খেয়াল করলে আমরা দেখতে পারবো যে আগের এক্সাম্পলটিতে আমরা প্যারাগ্রাফ লিখেছিলাম, এবং এটি একটি ইনলাইন স্টাইল শিটের এক্সাম্পল যে আমরা চাচ্ছি যে প্যারাগ্রাফটির কালার হবে রেড। এটি বোঝার দরকার নেই, যদি না বুঝতে পারেন সমস্যা নেই, আমরা CSS পর্বে এগুলো নিয়ে আলোচনা করব। তো এটি হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের এই প্যারাগ্রাফটি হবে রেড, সো আমরা রেড পাচ্ছি ব্রাউজারে, আমরা লিখবো এইভাবে, আমাদের এডিটরে ব্রাউজার দেখাবে এইভাবে। এবং আমাদের প্যারাগ্রাফের স্টাইলটি হবে এমন, ফন্ট সাইজ চাচ্ছি আমরা 32 পিক্সেল, ব্রাউজার দেখাবে এমন। আমরা চাচ্ছি যে আমাদের ফন্টের ওয়েট বোল্ড হবে, আমাদের ব্রাউজার দেখাবে এমন। তো মূলত এই ইনস্ট্রাকশনগুলো দেয়াই হচ্ছে CSS এর কাজ, এবং কমান্ড করার কাজটি হচ্ছে CSS এর কাজ। HTML হচ্ছে আপনার কন্টেন্টের যে HTML কে আপনি এক্সপ্লেন করতে পারেন যে আপনি কন্টেন্টগুলো জাস্ট রাখবেন, আপনার কন্টেন্ট
কন্টেন্টগুলোকে জাস্ট একটি HTML কি বলে এটাকে ওয়েবসাইটের ভিজিবল করার একটি ওয়ে, যে HTML দিয়ে আপনি HTML দিয়ে সেই কন্টেন্টগুলোকে ওয়েবসাইট পেজে বা ওয়েবসাইটে আপনি ভিজিবল করছেন। আর এর পুরো প্রেজেন্টেশনটি ডিপেন্ড করে CSS এর উপর, যে কিভাবে একটি সিএসএস কোড দিয়ে আপনি কীভাবে আপনার এই পুরো HTML কন্টেন্টগুলোকে খুব সুন্দরভাবে দৃষ্টিনন্দনভাবে আপনার ব্রাউজার বা আপনার ভিজিটরদের সামনে এটিকে প্রেজেন্ট করতে পারেন। তো এই যে HTML এবং CSS, তো আমরা এই HTML CSS আসলে কীভাবে লিখব, কোন ব্রাউজারে দেখাবো, এটি আসলে অনেক একটি চিন্তার বিষয়। তো আসলে ডিপেন্ড করে এক একজনের রুচি এবং এক একজনের পছন্দের ওপর। তো আমি পার্সোনালি প্রিফার করি যে ব্রাউজার এবং যে সফটওয়্যারটি আমি সে দুটির সঙ্গে আপনাদেরকে এখন পরিচয় করিয়ে দিব। তো চলুন দেখা যাক আসলে সেই সফটওয়্যার বা সফটওয়্যার দুটি কী কী। তো আমার পছন্দের যে ব্রাউজার, যেটি দিয়ে আমি সবসময় আমার ডেভেলপমেন্টের কাজ বা আমার যে কোনো ওয়েব বেস যে কোনো কাজ করার জন্য আমি পার্সোনালি প্রিফার করি হচ্ছে এই গুগল ক্রোম ব্রাউজারটি। এই ব্রাউজারটি দিয়ে আপনারা খুব স্বাচ্ছন্দ্যভাবে আপনাদের কোডগুলোকে দেখতে পারবেন, ব্রাউজ করতে পারবেন। এবং একই সাথে আমি নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যার যেটি আছে সেই সফটওয়্যারটি কোড লেখার জন্য ইউজ করে থাকি। তো আপনাদেরকেও আমি রিকমেন্ড করব এই সফটওয়্যার দুটি ব্যবহার করার জন্য, কারণ এই সফটওয়্যার দুটি খুবই লাইটওয়েট এবং আপনারা ব্যবহার করে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবেন। সো যাদের এই গুগল ক্রোম সফটওয়্যারটি নেই তারা শুধুমাত্র যে কোনো ব্রাউজার থাকলেই সেখানে গিয়ে গুগল ক্রোম ডাউনলোড ফর পিসি লিখে সার্চ করলেই আপনারা এখানে একটি ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবেন। সেটি হচ্ছে যে এই যেখান থেকে ক্রোম ব্রাউজার, এখানে গেলেই আপনারা ঠিক এটা থেকে ডাউনলোড করতে পারবেন। এবং এইখান থেকে ডাউনলোড করে আপনারা জাস্ট আপনাদের উইন্ডোজের ভার্সন অনুযায়ী এই সফটওয়্যারটিকে আপনারা এখান থেকে ডাউনলোড করে জাস্ট ইনস্টল করে নিলেই হয়ে যাবে। আর নোটপ্যাড প্লাস প্লাসের ক্ষেত্রে আপনারা জাস্ট এখানে লিখতে পারেন নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড, এবং ওদের ভেন্ডর যে সাইট আছে যে নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড, এখানে গিয়ে আপনারা জাস্ট লেটেস্ট ভার্সনটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এবং ইনস্টলেশন খুবই সহজ, জাস্ট ওর exe ফাইলে ডাবল ক্লিক করে নেক্সট করে যাবেন, তাহলেই দেখবেন যে আসলে অন্যান্য সফটওয়্যারের মধ্যে এটি ডাউনলোড হয়ে যাবে। যদি ইন কেস আপনাদের এই সফটওয়্যারটি ডাউনলোড বা সফটওয়্যারটি ইনস্টলেশনগত কোনো প্রবলেম হয় থাকে, তাহলে আপনারা আমাদের যে ফেসবুকের গ্রুপ আছে সেই ফেসবুকের গ্রুপে গিয়ে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মতামত, প্রতিটি ফিডব্যাক আমাদের জন্য অনেক হেল্পফুল, এবং আমরা আপনাদের ফিচার বা আপনাদের মতামতগুলোর উপর ভিত্তি করে আমাদের বিভিন্ন ডিসিশন, বিভিন্ন ধরনের আপডেট এগুলো করে থাকি। সো অবশ্যই কোনো ধরনের দ্বিধা ছাড়াই আপনারা এই সফটওয়্যারগুলো বা এই যে কোনো ওয়েব ডিজাইন সম্পর্কিত যে কোনো ব্যাপারে আমাদের এখানে এসে জাস্ট পোস্ট করবেন, কোনো সমস্যা নেই। অথবা আপনারা চাইলে আমাদের যে অফিসিয়াল ফেসবুকের পেজ আছে সেই পেজে গিয়েও আপনারা আমাদের এখানে পোস্ট করতে পারবেন। তবে আমি পার্সোনালি প্রিফার করব আপনারা পেজে লিখেন, সমস্যা নেই, কিন্তু খুব বেটার হয় আপনারা যদি এই যে কোনো ধরনের প্রবলেমগুলো আমাদের ফেসবুক গ্রুপে গিয়ে বলেন, কারণ ফেসবুক গ্রুপে আপনি বললে অনেকেই দেখবে এবং আমার আগেও হয়তো আপনি তার কাছ থেকে সলিউশনটি পেয়ে যাবেন। সো এই জন্য আমি রিকমেন্ড করবো যে আপনারা এই কাজটি ফেসবুক গ্রুপে করেন, ঠিক আছে? তো যাই হোক, যেহেতু আমরা সফটওয়্যার দুটি ধরে নিলাম, আপনারা সফটওয়্যার দুটি সাকসেসফুলি ডাউনলোড করতে পারছেন, এবং আমরা তাহলে এবার কোড শুরু করতে পারি। আচ্ছা, তো আমাদের কোড শুরু করার জন্য যে বিষয়টি দরকার সেটি হচ্ছে প্রথমে যে আসলে একটি HTML ডকুমেন্ট কেমন হয়, কারণ প্রত্যেকটি HTML ডকুমেন্টের একটি নিজস্ব স্ট্রাকচার থাকা উচিত। বা আমরা যে কোনো কাজই করি না কেন আমরা সবসময় বলি যে আমার নিজের একটি স্টাইল আছে বা আমার নিজের একটি স্ট্রাকচার আছে, এমনটি আমরা বলে থাকি, তাই না?
তো যেহেতু আমরা এইভাবে বলি, সো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে HTML ডকুমেন্টের একটি স্ট্রাকচার আছে নিজস্ব, যেই স্ট্রাকচারের মাধ্যমে HTML আমাদেরকে ব্রাউজারে আমাদের ডাটাগুলো স্ট্যান্ডার্ড ওয়েতে শো করে। সো এই স্ট্যান্ডার্ড ওয়েটি আমাদেরকে ফলো করতে হবে। তো HTML কীভাবে লিখে কীভাবে সেভ করে এই বিষয়টি আমি আপনাদেরকে ক্লিয়ারলি দেখাই দিই। তো প্রথমত আমি এই ডকুমেন্টটিকে সেভ করব। সেভ করার পরেই আমার HTML এর কোডগুলো তার স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাকে শো করবে। সেভ না করা পর্যন্ত স্ট্যান্ডার্ড কোনো ওয়েতে শো করবে না। তো আমি যেখানে সেভ করব সেটি আমাকে আগেই লোকেট করতে হবে। সো এই জন্য ফাইল থেকে সেভ অ্যাজ অর Ctrl-Alt-S শর্টকাট। তো সেভ অ্যাসে যাব। সেভ অ্যাসে যাওয়ার পর আমার কথা হচ্ছে যে আমি কোথায় আমার এই ফাইলটিকে সেভ দিব। তো আমি সেভ দিব হচ্ছে এখান থেকে আসলাম, এখানে এসে +1, এখানে এসে আমি একটা ফোল্ডার তৈরি করলাম, বা আমি জাস্ট সিম্পলি এখানে একটি নাম লিখে দিব। নাম লিখে দিয়ে কি সেভ দিব? অবশ্যই না, সেভ আমি এইভাবে দিব না। আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি এখানে যে কোনো নাম দিতে পারি। আমি সাপোজ এখানে দিলাম যে ফার্স্ট ক্লাস। তো ফার্স্ট ক্লাস দেওয়ার পরেই আমি যদি এখানে বলি যে সেভ হবে, দেখুন সেভ করলাম, সেভ হবে, বাট ফার্স্ট ক্লাস .txt এইভাবে করে কিন্তু আমাদের HTML কাজ করবে না, কারণ তখন এই ফাইলটি টেক্সট ফরম্যাটে সেভ হয়ে গিয়েছে। ঠিক আছে, দেখুন এখানে টেক্সট ফরম্যাটে সেভ হয়ে গিয়েছে, বাট আমাদেরকে এটি কী করতে হবে? ফাইলটা HTML এ কনভার্ট করতে হবে, তাহলেই আমাদের ব্রাউজার একমাত্র ঠিকভাবে ডাটাগুলো দেখাতে পারবে। সো এই জন্য যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে যে এখান থেকে যেটি করবেন সেটি হচ্ছে যে নোটপ্যাড থেকে যদি ভুলক্রমে কোনো ফাইল অন্য এক্সটেনশনে সেভ করে ফেলেন, তাহলে জাস্ট এখান থেকে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে রিনেম করবেন। রিনেম করে এখানে থেকে এই যে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ চুজ করে দিবেন। দেখুন অটোমেটিক্যালি এখানে HTML চলে আসছে, এবং জাস্ট সেভ দিবেন। ঠিক আছে, দেখুন এখন কিন্তু সেভ, এবং এই ফাইলটিকে দেখুন এখন কিন্তু HTML ফরম্যাটে দেখাচ্ছে। আর এটিকে যদি আমি এখন ব্রাউজ করি ক্রোমে, তো ক্রোমে ব্রাউজ করলে আমার এখন ফাইলটি এমনটি দেখাচ্ছে। সো এটি কিন্তু HTML ফাইল। ঠিক আছে, তো এবারে কথা হচ্ছে যে আমি যেহেতু আমাদের ফাইলটিকে সাকসেসফুলি রান করাতে পেরেছি, তো আমাদেরকে এখন উচিত কোড লেখা। ওকে, তো আমি এখন এখান থেকে কোড লিখব। তো কোড লিখতে হলে আমাদেরকে কয়েকটি বিষয় মানতে হবে, সেটি হচ্ছে HTML যেভাবে করে তার স্ট্যান্ডার্ডগুলোকে ফলো করে। সো এটি হচ্ছে প্রথমে একটি ডকুমেন্ট টাইপ ডিক্লেয়ার করতে হবে। সো ডক টাইপ HTML+। এবার আমি যদি এন্টার দিই, তাহলে দেখুন দুপাশে দুটি বিষয় খেয়াল করুন যে এটি দুটি দিককে হাইলাইট করে ফেলেছে। সো এটি থেকে বুঝতে হবে যে এটি হচ্ছে একটি ভ্যালিড ডকুমেন্ট টাইপ। তো এটি অবশ্যই আপনার HTML ডকুমেন্টের স্টার্টে লিখতে হবে। যদি এটি না লিখেন তাহলে কিন্তু HTML ডকুমেন্টটি স্ট্যান্ডার্ড হবে না। এবং আপনি যখন মার্কআপ ভ্যালিডেশন করতে যাবেন, যেটি আমি অনেকগুলো পর্ব পর আপনাদেরকে বুঝিয়ে দিব, যদি কখনো ডক টাইপটি না থাকে তাহলে কিন্তু সেই ডকুমেন্টটি ইনভ্যালিড ডকুমেন্ট দেখাবে। তো এটি ছিল ডক টাইপ। এরপর হচ্ছে আমাদের HTML এর স্ট্রাকচারটা। তো আমি কিছুক্ষণ আগে বললাম যে প্রতিটি HTML এলিমেন্ট বা প্রতিটি HTML ট্যাগের একটি স্টার্টিং পয়েন্ট এবং একটি এন্ডিং পয়েন্ট থাকে। সো অ্যাজ এ রেজাল্ট, তো প্রতিটি 95% ট্যাগের স্টার্ট এবং এন্ড আছে। সো আমরা যেহেতু HTML স্টার্ট করছি, সো আমাদেরকে HTMLটাকে মার্ক করে দিতে হবে। সো আমাকে লিখতে হবে HTML স্টার্ট এবং HTML এন্ড, এইভাবে লিখতে হবে। ঠিক আছে, তো পার্থক্য কিন্তু শুধুমাত্র এই স্ল্যাশটি, আর কোনো পার্থক্য নেই। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে পুরোটি সেম, জাস্ট পার্থক্য হচ্ছে এই স্ল্যাশটি। তো এটি লেখার পর আমি এভাবে একটু নিচে নামাই দিলাম। নিচে নামাই দেওয়ার পরে আমি এখান থেকে ট্যাব দিব, অথবা ট্যাবের ব্যাপারটি পরে আসি। এটি গেল আমাদের HTML স্টার্ট এবং HTML এর এন্ড। তো আসলে একটি HTML ডকুমেন্ট দুটি মেইন ডিভিশনে ভাগ করা থাকে, দুটি মেইন ডিভিশন বা দুটি মূল ভাগে ভাগ করা থাকে। একটি হচ্ছে হেড সেকশন আর একটি হচ্ছে বডি সেকশন। তো হেড সেকশনে আমাদের এই ডকুমেন্টের বা আমাদের এই ফাইলটির বিভিন্ন ইনফরমেশন থাকে, যেগুলি আমরা ব্রাউজারে সরাসরি দেখতে পারি না। তার মধ্যে একটি বিষয় দেখতে পারি, সেটি হচ্ছে টাইটেল। যেমন খেয়াল করুন আমাদের এখানে কি ব্রাউজারে কি দেওয়া আছে, আমাদের এখানে ব্রাউজার দেওয়া আছে এই এডিটরে এখান থেকে একটি টাইটেল দেখা যাচ্ছে যে ফাইলটি কোথায় লোকেট করা আছে এবং এরপরের নামটি দেওয়া আছে। সো এভাবে টাইটেলটি দিয়ে আমরা দেখতে পারবো। সো আমি একটু পর দেখাচ্ছি।
তো যেহেতু দুটি পার্ট, সো একটি হচ্ছে বডি, ওই একইভাবে বডি, এবং এটি হচ্ছে বডি। তো এটিকেও ওপেন করে নিতে হবে। সরি, আরেকটি ব্যাপার, সেটি হচ্ছে আমাদেরকে এখানে আগে হেডটি ডিক্লেয়ার করতে হবে, হেড, এবং একইভাবে হেড ক্লোজ। তো দেখুন এখানে কিন্তু দুটি বিষয়, একটি হচ্ছে স্টার্ট এবং একটি হচ্ছে ইন। পার্থক্য হচ্ছে শুধু কোনটি, এই স্ল্যাশটি পার্থক্য, ঠিক আছে? সো এটি মাথায় রাখতে হবে। দেখুন কথা হচ্ছে যে যেহেতু HTML এর শুরু এটা আসে, সেটা দেখুন ক্লিক করলে কিন্তু হাইলাইট হচ্ছে ম্যাচিং ট্যাগ, এবং হেডিং হেড হেড বডি বডি এভাবে করে হাইলাইট হচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে আমি এভাবে দেখে কিন্তু এটি কিন্তু খুব ইজিলি রিডেবল না। তো আমাদেরকে ইজিলি রিডেবল করতে হবে। সো ইজিলি রিডেবল করতে হলে কী করতে হবে? আমাদেরকে অবশ্যই ইনডেন্টেশন করতে হবে। একজন স্মার্ট এবং প্রফেশনাল কোডারের মূল বৈশিষ্ট্য হলো তার প্রতিটি কোডের স্ট্রাকচারকে সে ইনডেন্ট করবে। ইনডেন্ট করলে যেমন কোডের রিডেবিলিটি বাড়ে, দেখতে সুন্দর লাগে, এবং আপনার কোডটি অনেক স্ট্যান্ডার্ড লুকিংসের হয়। সো ইনডেন্টেশন হচ্ছে এমনটি যে মনে করুন যে আপনি যাচ্ছেন যে এই হেড সেকশন আর হেড সেকশন সিলেক্ট করে ট্যাব দিবেন, অথবা এখানে সামনে মাউস রেখে ক্লিক করবেন, সামনে মাউস রেখে ট্যাব কি চাপ দিবেন কিবোর্ড থেকে, বডি বডি। সো একইভাবে যদি আপনি চান যে না ভুলক্রমে একটি বেশি দিয়ে ফেলেছেন, তো তাহলে কি করবেন? যতটুকু সিলেক্ট করা থাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট ধরে ট্যাব কি চাপ দিবেন, তাহলে কিন্তু এটি ইন্ডিয়ান হয়ে যাবে। ওকে, আচ্ছা, এবারে আমরা খেয়াল করি, যেটি একটু আগে বললাম যে আমাদের টাইটেল। তো আমার ব্রাউজার এখন কি দেখাচ্ছে? আমার ব্রাউজার কিন্তু কিছুই দেখাচ্ছে না, জাস্ট এখানে লিখে দেখাচ্ছে কি ফাইলের নামটা, যে টাইটেল, এটাই টাইটেল হিসেবে আমাদের শো করছে। কিন্তু আমি এখানে চাই যে আওয়ার ফার্স্ট ক্লাস অর ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট ক্লাস, এটি আমাকে এখানে লিখতে হবে, বা আমি এখানে চাচ্ছি আমার একটা মেসেজ দেখাতে। তাহলে আমাকে কী করতে হবে? অবশ্যই আমার হেডে লিখতে হবে এটি, টাইটেল ট্যাগ, TITLE টাইটেল। একইভাবে টাইটেলটা ক্লোজ। তো এটি লিখলে শুধু কাজ করবে না, এখানে লিখতে হবে কি ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট HTML ক্লাস। তো এটি লিখে সেভ দিলাম, এবং আমি জাস্ট রিফ্রেশ দিলাম, দেখুন আমার কিন্তু টাইটেলটি এখানে চলে আসছে। সো এই একটি মাত্র ব্যাপার যেটি আমরা হেডে লিখলে আমাদের ব্রাউজারের টাইটেল বারে শো করে, এবং আরও কিছু বিষয় রয়েছে যেগুলো মুখ্য নয়। তবে একটি ব্যাপার হচ্ছে যে এখানে আমাদের বডি ট্যাগের যে কোনো কন্টেন্ট বা যে কোনো ট্যাগ দিয়ে যদি আমরা কোনো লেখা, ছবি বা যে কোনো কিছু যদি আউটপুটে প্রিন্ট করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে এই হেডে লিখলেও আমাদের কিন্তু বডিতেই আসবে, বাট এটি টোটালি ইনভ্যালিড। কারণ হেড এলিমেন্টে আমরা যা লেখার দরকার তাই লিখবো, আর বডিতে যা লেখা দরকার সেটি বডিতেই লিখবো। সো হেডের এলিমেন্ট কখনো বডিতে না, বডির এলিমেন্ট কখনো হেডে লেখা যাবে না। এটি টোটালি নন স্ট্যান্ডার্ড এবং ইনভ্যালিড, এবং একটি একজন প্রফেশনাল কোডার কখনো এমন ভুল করতে পারেন না। আচ্ছা, এটি বলা হচ্ছে আমাদের হেড সেকশন। হেড সেকশনে আরও অনেক ট্যাগ আসে, যেমন এটি হচ্ছে টাইটেল ট্যাগ। এরপর আমরা যখন CSS নিয়ে কাজ করব তখন আমাদেরকে এখানে একটি লিঙ্ক আসবে, যেটি এখানে দেখতে পাচ্ছি যে এইভাবে করে লিঙ্ক ট্যাগটি কাজ করে। এত বড় একটা লিঙ্ক ট্যাগ হবে, যদিও আমাদের এই টাইপ দরকার হয় না। যখন আমি যখন CSS নিয়ে ক্লাসগুলো আপনাদেরকে দেখাবো, তখন বলে দিব যে কীভাবে করে এই CSS এই টাইপ নিয়ে কাজ করতে হয় বা এগুলো কেন লিখতে হয়, তখন CSS এর ক্ষেত্রে আমি আলোচনা করবো। আরেকটি বিষয় সেটি হচ্ছে, খুব দ্রুত আমি এই লাইনটি লিখে ফেলেছি, এটি কীভাবে লিখে ফেলেছি এটি অবশ্যই আপনাদেরকে আমি দেখিয়ে দিব, কোনো চিন্তার কারণ নেই। সো এটি নিয়ে এখানে আমি আলোচনা যাচ্ছি না, জাস্ট এটি মাথায় রাখেন যে এইভাবে করে লেখা যায়। এটি হচ্ছে লিঙ্ক ট্যাগ। এছাড়াও আরও ট্যাগ হচ্ছে যে স্ক্রিপ্ট ট্যাগ লেখা যায়। এখানে যখন আমরা কোনো জাভা স্ক্রিপ্ট বা যে কোয়েরি টাইপের কোনো বিষয় কাজ করব, তখন স্ক্রিপ্ট এর ভিতরে আমাদেরকে স্ক্রিপ্ট লিখতে হবে। এরপর আরও আছে, সেটি হচ্ছে স্টাইল ট্যাগ। তো স্টাইল, আমরা যদি কোনো ইনলাইন স্টাইল শিট নিয়ে ইন্টারনাল স্টাইল নিয়ে কাজ করি, তাহলে আমাদেরকে এই স্টাইল ট্যাগের ভিতরে এসে কাজ করতে হবে। তারপর হচ্ছে আমাদের টাইটেলটা আমি দেখিয়ে দিলাম, সেটি হচ্ছে যে মূলত আসলে এখানে আরও অনেকগুলো আছে, যেমন আরও অনেকগুলো মেটা ট্যাগ আছে, যেমন কিওয়ার্ড, ডেসক্রিপশন, অথর, এই ধরনের তারপরে সাইট ভেরিফিকেশন, অনেক। আসলে হেডের ভিতরেও অনেকগুলো ট্যাগ আসে, যেগুলোর কাজ সবসময় ম্যান্ডেটরি হয় না, বাট স্পেসিফিক্যালি আমাদের যখন কাজ করব আমরা, তখন আমাদের টাইটেল ট্যাগটি অবশ্যই লাগবে, এবং আমরা যখন CSS নিয়ে কাজ করবো তখন আমাদেরকে এই লিঙ্ক ট্যাগের মাধ্যমে এই স্টাইল শিটটাকে এখানে কল করে আমাদেরকে কাজ করতে হবে। আচ্ছা,
এখানে আরেকটা বিষয় আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন যে আমরা যে ডক টাইপটি লিখেছি এই ডক টাইপটি হচ্ছে HTML5 ভার্সনের ডক টাইপ। ঠিক আছে, আমরা যারা HTML5 এবং HTML5 এর আগের ভার্সন XHTML অর HTML4.01 ভার্সনে যদি কাজ করার কোনো ধরনের অভিজ্ঞতা থেকে থাকে আপনাদের, কখনো যদি কাজ করে থাকেন বা যদি হালকা পাতলা এটা সম্পর্কে আপনাদের জানা থাকে, তাহলে একবার রিসার্চ করে দেখবেন যে HTML5 এর আগের ভার্সনে যে ডক টাইপগুলো ছিল সেই ডক টাইপটা অনেক লম্বা ছিল, অনেক বড় ছিল এবং এটি মুখস্থ রাখা অনেক কঠিন ছিল। তো যখন HTML5 রিলিজ হয়ে যায় তখন কিন্তু ডক টাইপটি অনেক ছোট হয়ে গিয়েছে। এবং যখন HTML5 আমাদের ব্রাউজারে রেন্ডার করে তখন এর জন্য স্পেসিফিক কিছু এলিমেন্ট লেখা হয়। সো এই স্পেসিফিক এলিমেন্টগুলো মূলত বিভিন্ন কাজে আমরা ইউজ করে থাকি, সেই বিষয়গুলো আমি দেখিয়ে দিই। সেটি হচ্ছে HTML5 এর ডকুমেন্ট টাইপ যখন আপনারা লিখবেন তখন অবশ্যই আপনাকে মানে এইটি কি মিন করছি, HTML5 এর ডকুমেন্ট টাইপ যখন লিখবেন তখন অবশ্যই আপনাকে এখানে লিখতে হবে HTML এর স্টার্টে ল্যাং নামে একটা অ্যাট্রিবিউট, মানে এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট, এটা হচ্ছে EN/US এইভাবে করে লিখে দিতে হবে, অর জাস্ট EN। তো আমরা যখন ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করব অনেকগুলো চ্যাপ্টার পরে, অনেকগুলো ক্লাস পরে, তখন আমরা কিন্তু এরকম একটা আউটপুট পাবো। ঠিক আছে, কীভাবে পাবো সেটা পরে দেখবো আমরা। তো আপাতত আমরা এইভাবে ম্যানুয়ালি লিখে রাখলাম। এবং যেহেতু HTML5 এর ডকুমেন্ট টাইপ এটি সেহেতু আমাদেরকে এই হেডিংয়ের ভিতরে আরেকটি আমাদেরকে মেটা ট্যাগ তৈরি করতে হবে, সেটি হচ্ছে চারসেট 8। আসলে এটিকে চারসেট কেউ বলে, আবার কেউ বলে কারসেট। আসলে কারসেটটা হচ্ছে মেইন উচ্চারণ, যেমন ক্যারেক্টার সেট। ঠিক আছে, সো কারসেট। সো আমরা এই যখন ওয়ার্ডপ্রেস করবো তখন এটিকে আমরা ডায়নামিক্যালি নিয়ে আসবো। আসলে এই ওয়ার্ডপ্রেস যখন করবো আমরা এক্সেপ্ট এই লাইনটা, আমরা প্রতিটা লাইনকেই আমরা ডায়নামিক্যালি এই যেমন অ্যাট্রিবিউট এগুলোকে আমরা চেঞ্জ করবো। সো এভাবে করে আসলে আমরা পরবর্তী বিষয়গুলো আলোচনায় আসবো। তো এটি হচ্ছে একটি স্ট্যান্ডার্ড HTML ডকুমেন্টের ফরম্যাট। তো এই ফরম্যাট থেকে আমরা আসলে অনেক কাজ করব। এবং একই সাথে আরেকটি বিষয় না বললেই নয়, সেটি হচ্ছে আমরা এই যে HTML এর ভিতরে স্টার্টিং ট্যাগে খেয়াল করুন, প্রতিটি কিন্তু দেখুন আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে দেখুন এটা কিন্তু স্টার্ট আছে এবং এটির কোনো ইন্ড নেই। তো ওই যে 95% ট্যাগের কথা বলেছিলাম যেটির স্টার্ট এবং এন্ডিং পয়েন্ট দরকার, তার ব্যতিক্রম হচ্ছে এগুলো, 5% ব্যতিক্রম হচ্ছে এগুলো, যেগুলোর স্টার্টিংটাই ইন্ড। ঠিক আছে, এখানেই সব কিছু লিখতে হয়। বাট যেটি বিষয় আরেকটা বলছিলাম সেটি হচ্ছে যে আমরা প্রতিটি যে এই HTML স্টার্টিং ট্যাগের ভিতরে, মানে স্টার্টিং ট্যাগের শুরুতে এবং লিঙ্ক ট্যাগের স্টার্টিংয়ের ভিতরে আমরা কি লিখছি, যে এই যে রেল, href, মিডিয়া, ল্যাং, চারসেট বা কারসেট এগুলো যে লিখছি এগুলোকে বলা হয় হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের বাংলা আবিধানিক অর্থ হচ্ছে গুণ বা ধর্ম বা কোনো একটি স্পেসিফিক ডাটা সে কন্টেইন করে। ঠিক আছে, তো আমরা যখন ইমেজ ট্যাগ নিয়ে কাজ করব, যখন আমরা অ্যাঙ্কর লিঙ্ক নিয়ে কাজ করব, তখন আমরা এই বিষয়গুলো নিয়ে আরও স্পেসিফিক আলোচনা করব। তবে এতটুকু বলে রাখি যে এই অ্যাট্রিবিউট আমাদের এই মেটা বা আমাদের এই HTML বা আমাদের এই লিঙ্ক ট্যাগকে হেল্প করে, হেল্পার কিছু নেস্টেড কি বলা যায় এটাকে, নেস্টেড এলিমেন্ট, এক কথায় আমরা ইজিলি যদি বলতে চাই নেস্টেড এলিমেন্ট, যেটি আমাদের এই লিঙ্ক ট্যাগকে তার এক্স্যাক্ট ডাটা আউটপুটে প্রদর্শন করার জন্য হেল্প করে। আর এই ডাবল কোটেশনের ভিতরে যে ভ্যালুগুলো ইনফরমেশনগুলো দেওয়া আছে এটি হচ্ছে ল্যাঙ্গুয়েজের অ্যাট্রিবিউটের ভ্যালু। সো এই এক একটি অ্যাট্রিবিউটের ভ্যালু এক এক রকম হয়ে থাকে। তো প্রতিটি অ্যাট্রিবিউটের ভ্যালু 100 মান কখনোই হবে না, তো 100 মান বা একই রকম হবে না, একই রকম হওয়ার কোনো অবকাশও নেই। তবে আমরা যদি চাই যে আমরা একই রকম দিব, তবে এটি ডিপেন্ড করবে যে কী ধরনের ট্যাগ বা কী ধরনের এলিমেন্ট নিয়ে আমরা কাজ করছি তার উপর ডিপেন্ড করে। তো আমরা এখন যে অবস্থায় আছি এটি মূলত হচ্ছে আমাদের একটি স্ট্যান্ডার্ড HTML ডকুমেন্ট। তো এই HTML ডকুমেন্টের বডি সেকশনে আমরা মূলত আমরা যে কাজগুলো করব সেই কাজগুলো আমাদের এইখানে প্রদর্শন করবে বডিতে। তো প্রথমত আমি একটি বিষয় এখানে জাস্ট সিম্পলি একটি এক্সাম্পল দিই, সেটি হচ্ছে আমি চাচ্ছি যে আমার এই বডিতে একটি লেখা দেখাক যে
hello, this is our first HTML class. এটি লিখলাম, লিখে আমি যখন রিফ্রেশ দিব দেখুন এখানে কিন্তু ব্রাউজারে দেখাচ্ছে। ঠিক আছে, সো আমরা বডিতে যাই লিখবো আমাদের তাই কিন্তু ব্রাউজারে আউটপুট হিসেবে এখানে শো করবে। এবং আমরা যদি এখান থেকে ব্রাউজারের সোর্সে যাই, ভিউ সোর্সে যাই, দেখুন আমাদের যেখানে যা লিখছি এখানেও কিন্তু তা লেখা আছে। ঠিক আছে, এবং আমরা এখান থেকে যেটা দেখছি সেটি হচ্ছে আমাদের মেইন আউটপুট, যেটা আমাদের সাইটটা ডেভেলপ করে ফেলবো, আমাদের ভিজিটররাও তাদের ব্রাউজার দিয়ে আমাদের সাইট যখন ব্রাউজ করবে তখন মূলত এটি এইভাবে করে শো করবে। ঠিক আছে, আচ্ছা, তো এই বিষয়গুলোকে আরও স্ট্যান্ডার্ড ফরম্যাটে লেখা যায়। তো আরও স্ট্যান্ডার্ড ফরম্যাটে লেখার জন্য আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো এটি ছিল মূলত আমাদের একটি HTML ডকুমেন্ট কীভাবে লিখতে হয়, কীভাবে HTML কাজ করবে, বা কীভাবে HTMLকে সুন্দরভাবে ইন্ডেন্টেশনের মাধ্যমে লেখা হয় সেটি নিয়ে আমার ছোট্ট একটি ব্রিফিং। তো চলুন এবারে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। সেটি আমরা আমাদের HTML এর মূল বডি সেকশনের মূল ট্যাগগুলো এবং আমরা এই ট্যাগগুলোকে কত ভ্যারিয়েশনের মাধ্যমে লিখতে পারি সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি।